অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার সামনে চেয়ারে আয়েশ করে বসে ঘাড় বাঁকিয়ে পা নাড়িয়ে যাচ্ছে সূর্য। ওনার রক্তচক্ষু জোড়া স্থিরভাবে অনুর দিকেই নিবদ্ধ। অনুর রুমমেট দুজন সিনিয়র আপু ঘরের এক কোনায় জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময় আর লজ্জা। লজ্জাবতী লতার মতো লাল হয়ে তারা যেন সূর্যকে গিলছে। রুমের বাইরে মানুষের প্রচন্ড হই হুল্লোড় আর কোলাহল। স্পষ্ট বোঝা যাচ্ছে বাইরে পুলিশও এসেছে। পুলিশ কর্মকর্তারা প্রচন্ড বিরক্ত হয়ে বাইরে দাঁড়িয়ে বারবার কড়া নাড়ছেন। একে তো এত সকালে তাদের এক প্রকার বাধ্য করে জনকল্যাণমূলক কাজের দোহাই দিয়ে টেনে আনা হয়েছে। তার উপর আবার আমজাদ হোসেন খানের ছেলে। এমন প্রভাবশালী ব্যক্তিত্বের কথা না মানলে যে চাকরি নিয়ে টানাটানি শুরু হবে, তাই অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে আসতে হয়েছে। পুলিশ অফিসার আর ধৈর্য ধরতে না পেরে বিরক্তি নিয়েই বললেন, মিস্টার সৌর্য, আমরা অন ডিউটি পুলিশ, আমাদের অনেক দায়িত্ব আছে। একজনের জন্য জনকল্যাণমূলক কাজ করলে কি পুরো দেশ উদ্ধার হয়ে যাবে? আমাদের এভাবে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? সূর্য বাইরের কোনো কথায় কান দিল না। তার পুরো মনোযোগ অনুর ওপর। সে দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলল, তোর স্বামী বিছানায় মরণ যন্ত্রণায় ছটফট করছে, আর তুই এখানে নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস? তোর কি কোনো রেসপন্সিবিলিটি নেই, ইডিয়েট? অনু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। আসলে সে বুঝে উঠতে পারছে না সে কি কোনো স্বপ্ন দেখছে নাকি এটা বাস্তব। কাল রাতেও যাকে ভিডিও কলে নিস্তেজ অবস্থায় দেখলো, আজ সকালে সে কোন জাদু বলে এখানে এসে হানা দিল। ওপাশ থেকে হোস্টেল কর্তৃপক্ষের কর্কশ কণ্ঠ ভেসে এলো, মিস্টার সূর্য, এখানে ঠিক কি হচ্ছে আমি আদৌ বুঝতে পারছি না। কাইন্ডলি একটু বলবেন? এটা ওমেন হোস্টেল, ইউ কান্ট জাস্ট এন্টার হিয়ার। আর আপনি পুলিশই বা কেন ডেকে এনেছেন? এখানে কি কোনো ক্রাইম হয়েছে? সূর্য এতক্ষণ অনু ঘুমে থাকায় রুমের ভেতর কোনো পুরুষকে অ্যালাউ করেনি। এর জন্য বাইরেই পুলিশ সহ সকলকে দাঁড় করিয়ে রেখেছে। শুধু দুজন রুমমেট মেয়ের পারমিশন নিয়ে নিজে ভিতরে ঢুকেছে। অনু নিজেকে ঠিকঠাকভাবে আবৃত করেছে দেখে সূর্য গুরুগম্ভীর স্বরে বলল, এখন ভেতর আসুন আপনারা। পুলিশ কর্মকর্তারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এতক্ষণ কোনো যুক্তি ছাড়াই বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের মেজাজ বিগড়ে গিয়েছিল। সূর্য আয়েশি ভঙ্গিতে উঠে দাঁড়ালো, হাতের সানগ্লাসটা বুকের উপর শার্টে গুজে রাখলো। এসব দেখে অনু একদম হাঁ হয়ে গেছে। কাল রাতেও নিঝুমের ভিডিও কলে এই লোকটাকে একদম বেহুশ অবস্থায় দেখেছিল সে। তা দেখে সারা রাত কেঁদে নিজেকে অপরাধী বানিয়েছে। এখন অনুর ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলতে। এই লোকের জন্য অনুশোচনা করাই বৃথা ছিল। এখন লোকটার হিরোগিরি দেখে তার পিত্তি জ্বলে যাচ্ছে। সামনে দুই সিনিয়র আপু যেভাবে সূর্যকে দেখছে তা দেখে অনুর পিত্তি আরো জ্বলছে। কিন্তু সূর্য আসলে কি করতে চাইছে তা পুরোপুরি অনুর মাথার উপর দিয়ে যাচ্ছে। সূর্য হোস্টেল কর্তৃপক্ষের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তারপর পুলিশের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, অফিসার, আমি হোস্টেল কর্তৃপক্ষের নামে এখনই একটি অফিসিয়াল কমপ্লেন ফাইল করছি। কর্তৃপক্ষ একদম থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বললেন, কেন স্যার? আমরা আবার কি করলাম? সূর্য এক পা এগিয়ে গিয়ে দরাজ গলায় বললেন, কি করেননি? আপনাদের এই হোস্টেলের নিয়মকানুন কি ইদানিং মঙ্গল গ্রহ থেকে ইম্পোর্ট করা হচ্ছে? আমার পারমিশন ছাড়া আমার বউ এখানে সিট পেল কিভাবে? অনু চমকে উঠল। বউ বলে কি এই খাটাস লোকটা? অনুকে এখনো স্বপ্নের মাঝে আছে, না হলে চোখ মেলে তাকিয়ে কি বজ্জাত লোকটাকে স্বামী দাবি করতে দেখছে কিভাবে? এটা তো বাস্তবে গ্রহণ করা মোটেও সম্ভব না। হুম, একদমই না। কর্তৃপক্ষ এবার আরো কাঁচুমাচু হয়ে বলল, স্যার, উনার বাড়ির সবাই তো পারমিশন দিয়েছে। সূর্য একটা বাঁকা হাসি দিল। বাড়ির সবাই দিলেই হবে? আমি তো দেইনি। একজন বিবাহিত মেয়ের স্বামীর পারমিশন ছাড়া আপনারা তাকে সিট দিলেন কেন? আমার পারমিশন ছাড়া ওকে এখানে অ্যালাউ করার সাহস আপনাদের হয় কি করে? অনু এবার আর নিজেকে সামলাতে পারল না। প্রচন্ড রাগে বিছানা ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আশ্চর্য সূর্য ভাই, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। আপনি কি এখন শুনি? হ্যাঁ, আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি, কারণ পারমিশনে তোয়াক্কা আমি করি না। সূর্য অনুর দিকে ঘুরে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত কিন্তু ধারালো গলায় প্রশ্ন করল, তাই নাকি? আমি কি হই তার সময় মতো তোকে বুঝিয়ে দেব।
আর তুই যে বললি কারো পারমিশনে তোয়াক্কা করিস না, তা বয়স কত হলো তো শুনি? অনু সগর্বে বুক ফুলিয়ে বলল। স্বাভাবিক, আমি 18+। সূর্য এবার আকাশের দিকে হাত তুলে নাটকের ভঙ্গিতে লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচালেন। শেষমেশ নাবালিকা বিয়ের অভিযোগে জেল কাটা লাগবে না। আমি তো ভয়ে ছিলাম যে পুলিশ সাথে নিয়ে এসে নিজেই না আবার জেলে ঢুকে যায়। সে পুলিশ অফিসারের দিকে বিজয়ী দৃষ্টিতে তাকিয়েই বলল। অফিসার, শুনলেন তো? মেয়ে সাবালিকা, তার মানে সেটা সে নিজেই স্বীকার করছে। আর যেহেতু সে বিবাহিত এবং সাবালিকা, তার মানে সে তার হাজব্যান্ডের কথা শুনতে বাধ্য, নাহলে স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারে। এখন কি হোস্টেল থেকে পুলিশের গাড়িতে চড়ে জেলে যাবে নাকি ভদ্র মেয়ের মতো বাড়ি ফিরবে, সেটাও নিজে বুঝে নেক। সূর্যের এমন তুখোর প্যাচে অনুর সাথে সাথে পুলিশ অফিসারও হতভম্ব হয়ে গেলেন। এই লোক আলোচনার মোড় কোথা থেকে কোথায় নিয়ে গেল। অনু তো নিজেকে বড় অ্যাডাল্ট প্রমাণ করতে চেয়েছিল, আর এই লোক সেই সুযোগটা নিয়েই তাকে জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে। কত বড় ধুরন্ধর এই লোক! পুলিশ অফিসার আমতা আমতা করে বললেন। কিন্তু স্যার, সে তো অ্যাডাল্ট, সে চাইলে তো নিজের সিদ্ধান্ত নিতেই পারে। এখানে আমাদের আইনিভাবে কি করার আছে? সূর্য হেয়ালি করেই বলল। অবশ্যই অফিসার, ও নিজের সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু আমি কি ওর সিদ্ধান্তের সাথে একমত হয়েছি? হয়নি। আর আইন বলে শান্তি বজায় রাখা পুলিশের কাজ। ও হোস্টেলে থাকলে আমার মনে শান্তি নষ্ট হচ্ছে। এটা কি ক্রাইম না? পুলিশ অফিসার বোধহয় জীবনে প্রথমবার এমন পাবলিকের পাল্লায় পড়েছেন। তার অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বউ হোস্টেলে থাকলে স্বামীর শান্তি নষ্ট হয়, আর এর জন্য স্বামী হোস্টেল কর্তৃপক্ষের নামে কেস দিতে চায়। এমন আজব আইনি যুক্তি তাদের জানা ছিল না। ওদিকে হোস্টেল কর্তৃপক্ষ মনে মনে তওবা করলো, আর কখনো কোনো বিবাহিত মেয়েকে সিট দেওয়ার আগে অন্তত 10 বার তার স্বামীর সাথে কন্ট্যাক্ট করে নেবে। সূর্য এবার অনুর সামনে গিয়ে দাঁড়ালো। কে সোজা জেলে যাবে নাকি বাড়ি? অনু দাঁত কিরমির করে বলল। আপনার সাথে বাড়ি আমি কখনোই যাব না, প্রয়োজনে জেলেই যাব আমি। তুই এত ঘাটতারে পুরো ম্যাক্স হয়ে গেলে কিভাবে? সঙ্গদোষে লোহা ভাসে, আপনার সঙ্গে থেকে এমনটাই হয়েছি। সূর্য এবার একটা বাঁকা হাসি দিল। অনু চোখের দিকে তাকিয়ে নিচু স্বরেই বলল। তাহলে সঙ্গ যখন দোষীরই হয়েছে, তখন দোষটা পুরোপুরি করেই ফেলি। তুই যদি যাবি না বলছিস, তাহলে তোকে নিয়ে যাওয়ার অন্য ব্যবস্থা করতে হচ্ছে। অনুর আগে কিছু বলতে যাবে, তার আগেই সূর্য কোনো কথা না বাড়িয়ে বিদ্যুৎ বেগে অনুকে এক হ্যাঁচকা টান দিল। তারপর উপস্থিত সবাইকে হতভম্ব করে দিয়ে অনুকে এক ঝটকায় পাজা গলা করে নিজের কাঁধে তুলে নিল। পুলিশ অফিসার আর হোস্টেল কর্তৃপক্ষ ভ্যাবাচাকা খেয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। সবাই যখন বোকা হয়ে গেছে, সেই সুযোগে সূর্য অনুকে নিয়ে হনহন করে হাঁটতে শুরু করলো। অনু ছটফট করে সূর্যের পিঠে কয়েকটা কিল ঘুষি মারলেও কোনো কাজ হলো না। সে চিৎকার করে বলতে লাগলো। ছাড়ুন আমায়, আমি যাব না, একদম যাব না। অভদ্রলোক নামান বলছি। এই পুলিশরা, আপনারা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ, কিছু বলছেন না কেন? আমাকে কিডন্যাপ করছে এই লোকটা, কিছু বলছেন না কেন আপনারা? অনুর চিৎকার আর ছটফটানিতে হোস্টেলের করিডোর প্রকম্পিত হলেও সূর্যের কোনো হেলদোল নেই। তিনি পুলিশ অফিসারদের দিকে এক পলক তাকিয়ে গম্ভীর গলায় বললেন। আপনাদের দিয়ে কিছুই হবে না, তাই নিজের কাজ নিজেই করে নিলাম। পুলিশ কর্মকর্তারা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা মনে মনে বলছেন, এই আপদ যত দ্রুত বিদায় হয় ততই সবার মঙ্গল। সূর্য অনুকে কাঁধ থেকে নামিয়ে সজোরে গাড়ির সিটে বসিয়ে ফট করে দরজা লক করে দিলেন। অনু ভেতরে বসে দরজার হ্যান্ডেল ধরে টানাটানি শুরু করলো। রাগে ফুঁসতে ফুঁসতেই বলল। গাড়ি লক কেন করছেন? হ্যাঁ, জোর করুন, আমি আপনার সাথে কোথাও যাব না। বলেছি না, কানে শুনতে পাচ্ছেন আপনি? আপনার এই ব্যবহার আমার মোটেও ভালো লাগছে না কিন্তু। সূর্য কোনো উত্তর না দিয়ে ড্রাইভিং সিটে বসলেন। অনু দমবার পাত্র নয়। সে এবার জানালার কাছে হাত দিয়ে সজোরে আঘাত করতে শুরু করলো। সূর্য সিটে বসে দাঁতে দাঁত চেপে বলল। তুই কি একটু চুপ করে শান্তভাবে বসবি? আমি কিছু কথা বলতে চাই। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, মোটেও না। অনু থামছেই না। সূর্য বিরক্ত হয়ে অনুকে শান্ত করার জন্য ওর হাত বাঁধার জন্য আশেপাশে কিছু খুঁজলেন, কিন্তু তাৎক্ষণিক কিছু না পেয়ে ওনার চোখ করলো অনুর গায়ের ওড়নার দিকে। কোনো কিছু না ভেবেই তিনি ওড়নাটা এক টানে কেড়ে নিলেন। অনু হকচকিয়ে গেল। ওড়না ছাড়া নিজেকে অপ্রস্তুত অবস্থায় দেখে সে দুহাত দিয়ে নিজেকে ঢেকে
চোখ বড় বড় করে সূর্যের দিকে তাকিয়ে রইল। সূর্য ওর এমন দৃষ্টিতে প্রথমে কিছুটা থতমত খেয়ে থেমে গেলেন। অনুর দিকে কয়েক মুহূর্ত ভালো করে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে একটা শয়তানি হাসি দিয়ে বলল, নাইস। হাত আর বাধা লাগবে না, এভাবেই থাক। অনু লজ্জায় আর রাগে একদম লাল হয়ে গেল। চিৎকার করে বলল, আপনার চরিত্র জঘন্য। আপনি একটা ক্যারেক্টারলেস। আমাকে এই অবস্থায় দেখে আপনি নাইস বলছেন? নির্লজ্জচ্ছি। সূর্য এবার ভ্রুকুচকে কিছুটা অবাক হওয়ার ভান করলো, তারপর বললেন, আমি নির্লজ্জের মতো কি করলাম? ওয়েট, তুই কি ভাবছিস? ছি, আমি তো করোনা ছাড়া দেখে নাইস বললাম? লাইক সিরিয়াসলি? তোর মাথায় এই বয়সে এত আজে বাজে চিন্তা চলে কেন রে ফাজিল? আমি তো ভাবছিলাম তুই এখনো সে পিছিয়ে রয়ে গেছিস, কিন্তু তোর ডিকশনারি তো দেখছি বেশ আপডেট হয়েছে। তোর দেখার মতো আছে বাকি? ছোট বড় ল্যাংটা হয়ে ঘুরতিস সবসময়, সবই তো দেখা। সূর্য কথাগুলো বলে নিজের হাতে অনুর ওড়নাটা পেঁচিয়ে নিল। অনুর চোখ দুটো এবার রসগোল্লার মতো গোল গোল হয়ে কোটার থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে বিশ্বাসই করতে পারছে না যে এটা তার সেই গম্ভীর সূর্য। অসম্ভব, এই লোকটা তো এভাবে কোনোদিনও কথা বলতো না। অনুর গাল আর কান লজ্জায় গরম হয়ে উঠল। সে দ্রুত মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। তার হৃৎপিণ্ড যেন এখন 1500 সিসি ইঞ্জিনের গতিতে করেই ছুটছে। অনু কাপা গলায় বিড়বিড় করে বলল, একটা আস্ত শয়তান। সূর্য গাড়ি স্টার্ট দিয়ে মুচকি হেসেই বললেন, আর তুই হলি সেই শয়তানের বুকের বা পাশের ওই হাড়টা, যে সারাক্ষণ সেখানে দহন তৈরি করে। এবার একদম শান্ত হয়ে বসে থাক, বাড়ি চল। তোর এই হুট করে বড় হয়ে যাওয়ার শখ আমি খুব ভালো করে মেটাচ্ছি। বাড়ির ড্রয়িং রুমে এক থমথমে নিস্তব্ধতা, অথচ হওয়ার কথা ছিল রণক্ষেত্র। একদিকে অরণ্যকে ব্যান্ডেজ করা পানি হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে, অন্যদিকে সূর্য সকাল থেকে নিখোঁজ। সারা রাত 104 ডিগ্রি জ্বরে ছটফট করে ভোরের আলো ফোটার আগেই সে কোথায় হাওয়া হয়ে গেল কেউ জানে না। ছেলের চিন্তায় সুরাইয়া বারবার মূর্ছা যাওয়ার জোগাড়। অরণ্য কাচুমাচু মুখ করে নিচের দিকে তাকিয়ে বসে আছে, তবে তার চোখ দুটো স্থির নেই। মাঝে মধ্যেই আর চোখে সামনের সোফায় বসা মোহময়ী রমণীটির দিকে তাকাচ্ছে আর ঢোক গিলছে। এই তবে সেই মিস আমেরিকা যার কথা শুধু ফোনেই শুনেছে। সাইরা ভ্রুকুচকে রাগী চোখে তাকিয়ে আছে অরণ্যের দিকে। অরণ্যের মনে হচ্ছে সাইরার চোখ দুটো যেন চিৎকার করে বলছে, এখনই যদি সবাইকে বলে দিই সেই রাতের চোর তুই ছিলি, তবে যারা এখন তোকে নিয়ে আদিক্ষেতা করছে তারাই লাথি মেরে তোর বাকি ঠ্যাংটাও চিরতরে ভেঙে দেবে। ফপি দিলারা বেগম গম্ভীর মুখে বসে আছেন। তিনি মাত্রই ফিরেছেন। রুকাইয়ার বিয়ের দিন শ্বশুরবাড়িতে এমার্জেন্সির কারণে যেতে হয়েছিল বলে বিয়েতে থাকতে পারেননি। একে তো ভাগ্নির বিয়েতে উপস্থিত হতে পারেননি, তার উপর ফিরে এসে তিনি যা দেখছেন তাতে তার মাথা ঘোরার উপক্রম। এক ভাইপো পা ভেঙে বসে আছে, আরেক ভাইপো জ্বর নিয়ে নিরুদ্দেশ। আর আদরের ভাইজি অনু, সে নাকি হস্টেলে চলে গেছে। সবশেষে বোনাস হিসেবে হাসপাতালে বসে এক অদ্ভুত বিয়ের খবর। সব মিলিয়ে দিলারা বেগমের মাথা তখন ভন ভন করে ঘুরছে। দিলারা বেগম কড়া গলায় বললেন, তোরা সবাই মিলে বাড়িতে সার্কাস শুরু করছিলি নাকি? একজন ঘর সারে তো একজন হাসপাতাল থেকে ব্যান্ডেজ নিয়ে ফেরে, আর সূর্যটা গেল কোথায়? অরণ্য আমতা আমতা করে বলল, ভুপি, আসলে দোষ তো আমার না। সিঁড়ি দিয়ে উঠতে গেলে যদি পা পিছলে যাই তবে সেটা অভিকর্ষ বলের দোষ বলো। সায়রার অতি বিরক্তি চাহনি দেখে দিলারা বেগম সায়রার দিকে ফিরলেন। সায়রা, তুই ওর দিকে ওভাবে বাঘের মতো তাকিয়ে আছিস কেন? ও হচ্ছে অরণ্য, অনুর বড় ভাই। তোর থেকে মাস 6 ছোট হবে বড় জোর। সম্পর্কে তোর ছোট ভাই হয়। কথাটা শোনা মাত্রই অরণ্যের মুখটা আপনা আপনি শুটকি মাছের মতো চুপসে গেল। একজন সুন্দরী মেয়ে কিনা বয়সে তার বড় হবে, এ এক অসম্ভব অবিচার। সে তড়িঘড়ি করে প্রতিবাদ জানিয়ে বলল, ভুপি, আমার মনে হয় বয়সের অঙ্কটা তুমি গুলিয়ে ফেলেছ। কারেকশনটা হলো আমি ছোট না, আমি বড়ই হব। দিলারা বেগম চিন্তিত গলায় বললেন, কই না তো, ঠিকই বলেছি আমি। আমেরিকার কাগজপত্রের সব কাজ যখন রেডি করেছিলাম
তখন সায়রা আমার পেটে ছিল, আর আমি যখন আমেরিকায় পাড়ি দেই তখন তোর মা তোকে কনসিভ করেছিল। সো ওই বড়। সায়রার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। অরণ্যের ফ্যাকাশে মুখটা দেখে সে হাসি চেপে রেখে মিষ্টি স্বরেই বলল। কেমন আছে ছোট ভাইয়া? অরণ্য রাগে ঘড়ঘড় করতে করতে বিড়বিড় করল। আই এম নট ইউর ছোট ভাইয়া, মিস আবেদিকা। আরে কি বলো ছোট ভাইয়া, আমার খুব শখ ছিল আমার দুটো ভাই থাকবে আর আমি বড় আপু হব। দেখেছো আমার শখ পূরণ হয়ে গেছে। অরণ্য তিতকুটে মুখে পাশ ফিরে বসে রইল। রাতের অন্ধকারে দেখা সেই হালকা ক্রাশটা এখন বাঁশ হয়ে তার পেছনে বিচ্ছে। সুন্দরী মেয়ের কাছ থেকে ভাইয়া ডাক শোনা যে কোনো ছেলের কাছেই মৃত্যুসম যন্ত্রণার। ঠিক এই অস্বস্তিকর মুহূর্তে বাড়ির সামনে বিকট শব্দে গাড়ির হর্ন বেজে উঠল। ড্রয়িং রুমের সবাই চমকে উঠে দরজার দিকে তাকালো। এই অসময়ে কে এলো? সবার চোখ দরজার দিকেই নিবদ্ধ। সবার মনে তখন একটাই প্রশ্ন, সূর্য কি ফিরল? গাড়িটা বাড়ির সামনে থামতেই অনুর মনে হলো ওর হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে গেছে। সে এখনো বুকের উপর হাত দুটো আড়াআড়ি করে ধরে থম মেরে বসে আছে। রাগে লজ্জায় অনুর ইচ্ছা করছে পাশে বসা এই ভদ্রবেশী অভদ্র লোকটার সব পোশাক খুলে ফেলে ওকেও একইভাবে বসিয়ে রাখতে, আর আয়েশ করে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলতে, দেখ এখন কেমন লাগে বজ্জাত, এবার বোঝো ওনাকে নেয়ার জ্বালা। সূর্য হঠাৎ তার হাতটা অনুর দিকে বাড়িয়ে দিতে অনু বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে দাঁত কিরমির করে বলল, আমি আপনার হাত চেপে দিতে পারবো না, হাত সরান। সূর্য ভ্রুকুচকে একবার নিজের হাতের দিকে আর একবার অনুর দিকে তাকালো। তারপর বিনা নোটিসে অনুর মাথায় একটা গাঁটটা মেরে বলল, বলদ, তোর ওনা নিতে বলছে, হাত চাপতে না। নে ধর এটা। অনু মাথায় হাত তুলতে তুলতে রাগী চোখে তাকিয়ে সূর্যের হাত থেকে ওড়নাটা নিতে শুরু করলো। মুখে তার বিরামহীন হাজারো গালি বিড়বিড় করে চলছে। ওড়নাটা তার হাতে এমন ভাবে পেঁচিয়ে আছে যে খুলতে গিয়ে আরো বিরক্ত হয়ে উঠল সে। এত প্যাচ কে দেয় ভাই? অনু মনে মনে একটা ব্লু প্রিন্ট তৈরি করে রেখেছিল, গাড়ির লক খুললেই সে দৌড়ে পালাবে। হলেও তাই। সূর্য লক খুলতে অনু চিতার বেগে গাড়ি থেকে নেমে দৌড় দিল, কিন্তু সে সূক্ষ্ম হলো না। 2 কদম যেতেই সূর্য শক্ত হাতের কবলে সে বন্দী হলো। ছটফট করা অনুকে সূর্য আবারও আলুর বস্তার মতো কাঁধে তুলে নিয়ে বাড়ির ভেতর হাঁটা দিল। অনু চিৎকার করে আকাশ পাতাল মাথায় তুলল। কথায় কথায় কাঁধে কেন তুলছেন বজ্জাত লোক? নামান আমায়, আমি হেঁটে যেতে পারবো। বাড়িতে সবাই আছে, বড়রা দেখলে কি বলবেন? নামান বলছি। সূর্য দাঁত কিরমির করে বলল। চুপ, একদম চুপ থাকবি। সূর্য যখন অনুকে কাঁধে নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো, উপস্থিত সবার চোখ তখন কোটার থেকে বেরিয়ে আসার উপক্রম। কাল সারা রাত যে ছেলে জ্বরের ঘোরে বেহুশ ছিল, সে আজ 7 সকালে হোস্টেলে গিয়ে অনুকে পাকড়াও করে কাঁধে তুলে বাড়ি নিয়ে এসেছে। এই দৃশ্য অবিশ্বাস্য। দাদু চশমাটা নাকের ডগায় নামিয়ে বিস্ময় বিমূঢ় হয়ে বললেন, এইসব কি করছো দাদু ভাই? মেয়েটাকে নামাও। সূর্য নির্বিকার গলায় উত্তর দিল, বউ সোজা করছে দাদু। চায়ের কাপে চুমুক দিতে যাওয়া আমজাদ হোসেন এমন কথায় বিসংক্ষেপ বিকট শব্দে কেসে উঠলেন। বাড়ির বাকিরাও হতবম্ব। বলে কি এই ছেলে? অনু তখন হাত পা ছুড়ে চিৎকার করছে, দাদু বাঁচাও আমায় প্লিজ, এই লোকের মাথা সব তার ছিঁড়ে গেছে। হোস্টেলে পুলিশ নিয়ে গিয়ে ও যা তা করেছে, আমায় নামাতে বলো দাদু। তোকে না চুপ থাকতে বলেছে? বেশি পকর পকর করলে এবার একটা আছাড় দিব। সূর্যের ধমকে অনু কিছুটা দমে গেল। পেছন থেকে কাকিমণি আঁতকে উঠেই বললেন, সূর্য, নামা ওকে। কি শুরু করলি এসব? রুমের ভেতরে গিয়ে নামাবো। বড়মার কথা বলার ভাষা হারিয়ে শুধু তাকিয়ে আছেন। কারো কথার তোয়াক্কা না করে সূর্য সিঁড়ির দিকে পা বাড়ালো। তবে যাওয়ার আগে সবাইকে অবাক করে দিয়ে বলে গেল, খবরদার, আমার রুমের আশেপাশে গিয়ে মাছের মতো কেউ ভনভন করবে না। কাজ শেষ হয়ে গেলে তোমাদের মেয়েকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। পুরো ড্রয়িং রুমে যেন একটা বোমা ফাটলো। আমজাদ হোসেন ছেলের কথার বিপজ্জনক কোনো মানে খুঁজে নিয়ে দ্বিতীয়বারের মতন এমন বিষম খেলেন যে হাতের কাপের চা উল্টো সোজা নিজের বুড়ো বাবার গায়ে ফেলে দিলেন। গরম চায়ের ছোঁয়া পেয়ে দাদু চিৎকার করে উঠলেন। পুরো ড্রয়িং রুমে এক হুলস্থুল কাণ্ড হয়ে গেল। অনু নিজের চিৎকার ভুলে বড়দের এই কাণ্ড দেখে থমকে গেল।
এই বড় চাচ্চুটা ইদানিং তার তেরা ছেলের কথা শুনলেই কেন যে বিষম খেতে থাকে আমি বুঝি না। রুমে ঢুকেই সূর্য অনুকে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেললো, তারপর দ্রুত দরজার কাছে গিয়ে আবারও বাইরে থেকে নয়, এবার ভেতর থেকে তালা মেরে দিল। অনুর চোখ তখন একরাশ বিস্ময় আর ভয়। কি করছেন আপনি? রুমের ভেতর থেকে তালা কেন মারছেন? আর আমাকে আপনার রুমে কেন এনেছেন? দরজা খুলুন। আমি আপনার ঘরে এক সেকেন্ডও থাকতে রাজি নই। সূর্য ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, কেন? আমার ঘরে কি সমস্যা? শুধু আপনার ঘর নয়, আপনি পুরোটাই একটা সমস্যা। এই ঘর থেকে 5 দিন আগে অপমানিত হয়ে আমায় বেরিয়ে যেতে হয়েছিল। আর আমার সম্মানটা এতটা ঠুনকো নয় যে আবার নির্লজ্জের মতো আপনার ঘরে বসে থাকবো আমি। দরজা খুলুন বলছি। অনু একটু থেমে হঠাৎ মনে পড়ে যাওয়ায় বলল, 1 মিনিট। ওইদিন আপনি কি আমার ঘরের বাইরে থেকে তালা মেরে রেখেছিলেন? সূর্য কোনো জবাব দিল না। সে নির্বিকার ভাবে ড্রয়ার খুলে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, দরজা খুলবো, আগে এখানে সই করো, তারপর দরজা খুলে দেবো। অনু ভ্রুকুচকে তাকালো। এটা কি? আমি কেন সাইন করব? পড়ে দেখ, তারপর সই কর। সই করলেই তালা খুলে যাবে, তুই বাইরে চলে যাবে, ব্যাস। সূর্যের কথা শুনে অনু ভ্রুকুচকে কাগজের দিকে তাকালো, তার ছিল্লের সুরে বলল, ও বুঝেছি, ডিভোর্স পেপার। কিন্তু আমি তো এটাতে সাইন করব না। আমি নিজে ডিভোর্স পেপার আনবো, তারপর সাইন করব আমি। আপনি দেবেন আর আমি সাইন করব, মোটেও এমনটা হবে না। সূর্য কিছুক্ষণ বিরক্ত হয়ে অনুর দিকে তাকিয়ে রইলেন, তারপর ঠান্ডা গলায় বললেন, মেয়েরা আসলেই 2 লাইন বেশি বোঝে। ডিভোর্স নামক শব্দটাই জন্ম ভুলে যা। আমাকে যত জ্বালিয়েছিস তার চেয়ে 10 গুণ বেশি তোকে জানানোর জন্য এই অবস্থা। অনু মুখ ভেঙচি কেটে কাগজটা হাতে নিতেই তার চোখ চড়ক গাছ, চিৎকার করে বলল, অসম্ভব। এখানে আমি মোটেও সাইন করব না। এটা কেমন শর্ত? বাড়ি থেকে 4 ঘন্টার বেশি বাইরে থাকা যাবে না, আর পার্মানেন্ট ভাবে আপনার রুমে থাকতে হবে। এমনকি দিনে অন্তত 3 বার আপনার সাথে বসে নাস্তা আর খাবার খেতে হবে। অন্য কোনো ছেলের দিকে তাকানো তো দূর, কারোর সাথে কথাও বলা যাবে না। আমি মোটেও এইসব আজগুবি শর্ত মেনে সই করব না। সূর্য নির্বিকার ভাবে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বলল, ওকে, করিস না, এভাবে এখানে বসে থাক। আপনি দরজা খুলবেন না? না, আমি ওখানে একটা লম্বা ঘুম দেব, কারণ তোর জন্য এই 2 দিন আমার ঠিকভাবে ঘুম হয়নি। তুই সই করে আমাকে জাগালেই দরজা খুলে দেব। ওকে, গুড নাইট। অনু দাঁত কিরমির করে বসে রইল। বলে কি এই বজ্জাত লোকটা সকালবেলা বলে কিনা গুড নাইট, আসলেও ওনার মাথার সব তার ছিঁড়ে গেছে। সেই কাগজে কখনোই সই করবে না। দরজার কাছে গিয়ে তালাটা নিয়ে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করলো সে, কিন্তু চাবি ছাড়া ওটা খোলার সাধ্য কার? এমনকি মুভির মতো মাথার ক্লিপ দিয়েও চেষ্টা করলো, তবে শেষমেশ বুঝলো সিনেমার সব টেকনিক বাস্তবে খাটে না। ওদিকে সূর্য তখন ঘুমে কাঁদা, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। অনু কি করবে? চিৎকার করবে? আচ্ছা, বাড়ির এতগুলো মানুষের সামনে দিয়ে তাকে তুলে আনা হলো, অথচ একজনও বাঁচাতে এলো না। অদ্ভুত এক পরিবার। অনুর চোখ দুটো হঠাৎ ঘুমন্ত সূর্যের মুখের ওপর আটকে গেল। মনে হচ্ছে একটা নিষ্পাপ বাচ্চা ঘুমোচ্ছে, যার মনে কোনো রাগ নেই, কোনো ইগো নেই। অজান্তেই অনু ধীরে গিয়ে সূর্যের পাশে বসলো। বাতাসের কপটতায় সূর্যের সিল্কি চুলগুলো কিছুটা উড়ছে, ভ্রুজোড়া ঘুমের মাঝেই কিছুটা কুঁচকে আছে, যেন স্বপ্নেও কেউ তাকে বিরক্ত করছে। অনু ঢোক গিলল। একটা পুরুষ মানুষের কি এতটা সুন্দর হওয়া খুব প্রয়োজন ছিল? যে মানুষটাকে দেখে এত রাগ হয়, ঘৃণা হয়, পরক্ষণেই তার দিক থেকে চোখ ফেরানো যায় না কেন? এটা কি অনুর দোষ, নাকি সামনের এই খারাপ লোকটার সৌন্দর্যই কাল? অনু হাত বাড়িয়ে সূর্যের কপালের জ্বরটা দেখার জন্য হাত বাড়াতে গিয়েও গুটিয়ে নিল। সব ছোঁয়া তো আর অধিকারের হয় না। কাউকে কাউকে স্পর্শ করা একটা সময় এসে নিষিদ্ধ আকর্ষণ হয়ে দাঁড়ায়, যাকে ছুতে নি। হঠাৎ অনুর মাথায় চোর চোর বুদ্ধি খেললো। চাবিটা কোথায়? সূর্য কি ওটা প্যান্টের পকেটে রেখেছেন নাকি বালিশের নিচে? প্যান্টের পকেটে হাত দেওয়ার কথা ভাবতেই অনুর কান ঝাঁঝা করে উঠল। কিন্তু এখান থেকে বের হতে গেলে এই অসম্ভব কাজটাই করতে হবে। প্যান্টের পকেট হাতানো অসম্ভব, তবে এখন এখান থেকে বের হতে গেলে কিছু অসম্ভবকে তো জয় করতেই হবে। কিন্তু তার আগে বালিশের তলাটা চেক করে নিলে ভালো হয়। যেইভাবে সে কাজ, বালিশের ওপাশটা দেখতে গিয়ে সে সূর্যের মুখের ওপর খানিকটা ঝুঁকে পড়ল। ঠিক সেই মুহূর্তে ফট করে চোখ মেলে তাকালেন সূর্য। কি করছিস তুই? ঘুম জড়ানো গম্ভীর
কণ্ঠটা যেন তীরের মতো অনুর হৃৎপিণ্ডে বিঁধল। কিন্তু নিজের অপরাধ বোধকে বুড়ো আঙুল দেখিয়ে সূর্য এক চিৎকার দিলেন। হাই, তুই কি আমার ইজ্জত ধারণ করার চেষ্টা করছিস নাকি? অনু থতমত খেয়ে চোখ দুটোও বড় বড় করে ফেলল। এই বজ্জাত লোকটা বলে কি, সে নাকি ইজ্জত মারছে? বাজে কথা বলবেন না একদম। আপনার ইজ্জত আছে নাকি আবার? কথাটা বলতে বলতে ছিটকে সরে আসতে গিয়ে অনু থপাস করে বিছানা থেকে নিচে পড়ে গেল। কোমরে প্রচন্ড চোট পেয়ে চিৎকার করে উঠল। আহ! সূর্য বিছানা থেকে ঝুঁকে নিচে উকি দিল, তবে অনুর ব্যথার কোনো তোয়াক্কা না করে ভ্রু কুঁচকে বললেন। তুই একটু আগে কি করছিলি, সত্যি করে বলতো। অনু যন্ত্রণায় দাঁত কিরমির করছে। একে তো পড়ে গিয়ে কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছে, তার উপরেই ভণ্ড লোকের ভণ্ডামি। সে ক্ষিপ্ত হয়ে বলল, আপনাকে চুমু খেয়েছি, স্ট্রবেরি মুড়ি করে খেয়ে ফেলতে চেয়েছিলেন, হ্যাঁ? কামড় দেওয়ার আগে আপনি বলদের মতো লাফিয়ে উঠেছেন। অনুর কথা শুনে সূর্যের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। এই পিচ্চি মেয়েটা এত সাবলীল ভাবে নির্লজ্জের মতন এসব কি বলে দিল? তোর লজ্জা নেই? এসব কেমন ভাষা? না, নেই। আপনাকে দেখে দেখে আমিও নির্লজ্জ হয়ে গেছি। আমার কোমরে যে ব্যথা পেয়েছি সেটা দেখুন আগে। সূর্য এবার একটা বাঁকা হাসি দিলেন। তোর গাধা ভাই পা ভেঙেছে, তুই তার কাঁধে বোন হয়ে যদি পা বা কোমর না ভাঙিস তবে কি মানায়? ওটা কোনো ব্যাপার না, উঠে আয়। সই করেছিস? না, করিনি, আর করবো না। ওকে, করিস না, এখানে এভাবেই থাক। আচ্ছা, তুই এত জোরে নিচে পড়লি অথচ কাঁদলি না কেন? একটু কাঁদ প্লিজ, ঠোঁট উল্টে বাচ্চাদের মতো কাঁদবি। ওকে, স্টার্ট। অনু অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ পরে গিয়ে ব্যথা পেয়েছে, আর অন্যজন তাকে নিয়ে তামাশা করছে। আমি বাচ্চা নই যে পড়লেই ভেউ ভেউ করে কাঁদবো। সূর্য কিছুক্ষণ অনুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো সে একবার অনুর সেই মায়াবী মুখটা দেখতে চেয়েছিল। অনু যখন ব্যথা পেত, যখন ব্যথা পেলে ঠোঁট উল্টে সে হাত বাড়িয়ে দিত সূর্যকে সামলানোর জন্য। কিন্তু অনুর এই ভিন্ন রূপটা সূর্যের ক্ষতবিক্ষত বুকে আরো ক্ষত ধরেছে, যা এই সামনে বসা ছোট বোকা জেদি অনু বুঝতেও পারছে না। সূর্যের চোখে সেই গভীর চাহনি অনুর ভেতরটা তছনছ করে দিচ্ছে। সে চাহনিতে কি এক নেশা ছিল তা তার জানা নেই। সূর্য শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেই বললেন। এত দ্রুত বড় হয়ে যাস না অনু। বলেই সূর্য বিছানা ছেড়ে এক প্যাকেট সিগারেট হাতে নিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। অনু হতভম্ব হয়ে সেখানেই বসে রইল। তার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যখন সে বলেছিল, সূর্য ভাই, আমার সিগারেট পছন্দ না, আপনি আর খাবেন না। সেদিন সূর্য বলেছিল, খাবো না। যেদিন তো থেমে গিয়া গভীর দীর্ঘশ্বাস ফেলে আবারও বলেছিল, তাকে পুরোপুরি নিজের জীবনে পাবো, সেই দিন এইসব পুরোপুরি ত্যাগ করব। অনু তখন অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কাকে? সূর্য উত্তর দিয়েছিল, আছে এক স্বপ্নকন্যা, সারাদিন আশেপাশে ঘুরঘুর করে, স্বপ্নের মাঝেও আমাকে পাগল করে ছাড়ে। অনু ব্যালকনির দিকে তাকিয়ে ভাবলো, সেদিন সূর্য কার কথা বলেছিল? তখন তো সায়রা এ দেশেই আসেনি। তবে কি সেই স্বপ্নকন্যা অন্য কেউ? যে হোক, তাতে তার কি? এই লোকটা তাকে এতটা অবহেলা কি করে করতে পারে? অথচ লোকটা সবসময় শুধু অধিকার খাটায়, অনুকে এক তিল ছাড় দিতে চায় না। আর তাকে এভাবে আটকেই বা রাখছে কেন? আজ কিছু একটা জাঁতরেল কথা তাকে শোনাতেই হবে। ড্রয়িং রুমে তখন এক দুশ্চিন্তার মিশ্রণ। বাড়ির সকলে ওপরের রুমে কি চলছে তা জানার জন্য অস্থির হয়ে আছে, কিন্তু দাদুর সেখানে যাওয়া নিয়ে ঘোর আপত্তি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওদের নিজেদের মধ্যে কথা বলতে দাও। সম্পর্কের গভীরতা আলোচনা আর বোঝাপড়ার উপর নির্ভর করে, ওরা নিজেরাই সামলে নেবে। বলে দাদু নিজের রুমে চলে গেলেন। তবে পরিবারের কেউ নিশ্চিন্ত হতে পারল না। অরণ্য তো পুরোদস্তুর বোকা বনে আছে। কি হচ্ছে না হচ্ছে সব তার মাথার ওপর দিয়েই যাচ্ছে। অনু ব্যালকনিতে পা রাখলো। সূর্য সেখানে রেলিংয়ে হেলান দিয়ে অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে সিগারেটে টান দিচ্ছেন। ফর্সা মুখটা রাগে বা অভিমানে কিছুটা লাল হয়ে আছে। অনু সেখানে দাঁড়াতেই সিগারেটের কড়া গন্ধে ওর পেট মোচড় দিয়ে উঠল। সাথে শ্বাসকষ্ট আর কাশির বেগ শুরু হতে সূর্য হন্তদন্ত হয়ে সিগারেটটা ছুঁড়ে নিচে ফেলে দিল। অস্থির হয়ে অনুর কাছে এসে বলল, কি হচ্ছে তো?
এভাবে কাশছিস কেন? আর তুই বেলকনিতে কখন এলি? ঘরের ভেতরে থাকতে পারিস না? কিছু ঝাঁঝালো কথা শোনাবে ভেবে অনু আসলেও সূর্যর এমন অস্থিরতা দেখে সে এক ঘড়ির মধ্যে চলে গেল। চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো দৃশ্য, ব্যস্ত ভঙ্গিতে ছুটে আসা তার সেই পরিচিত সূর্য। কেন জানি বজ্জাত নির্লজ্জ মনটা আজকে আবারও তাকে অতটা উগ্র দেখতে ইচ্ছা করছে তার চোখে সেই মায়াটা বড্ড বেশি করে দেখতে। হঠাৎ অনুর নজর নিচে পড়ল। সে ভাবলো যদি সেই রুম থেকে বের হওয়ার জন্য এখানে থেকে লাফ দেয়, না মরবে না হয়তো, কিন্তু হাত পা যে ভাঙবে তা নিশ্চিত। আর তার হাত পা ভেঙে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে সে মোটেও রাজি নয়। কিন্তু সূর্যকে একটু ভয় তো দেখানোই যায়, তবেই হয়তো রাগে মেগে তিনি নিজেই দরজার তালা খুলে অনুকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। অনু একবার সূর্যের দিকে তাকালো। সূর্য ওর দিকে তৃষ্ণার্থ চোখে তাকিয়ে আছে। কি আছে ওই চোখে যা অনুর অস্তিত্বকে বারবার কাঁপিয়ে দেয়? সূর্য নিজেকে সামলে নিয়ে চেয়ারে গিয়ে বসে পড়ল। সিগারেটের পুরো প্যাকেটটাই সে ব্যালকনি থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর এক অদ্ভুত আকুতি ভরা কণ্ঠেই বলল, অনু, যদি কোনোদিন জানতে পারিস আমার জীবনে কেউ একজন ছিল, সেটা ঠিক কিভাবে নেবি তুই? আমায় কি খুব ঘৃণা করবি? অনু কিছুই বলল না। সে তো অনেক আগে থেকেই জানে সূর্যের জীবনে কেউ একজন আছে। সায়রা নাকি অন্য কেউ, কে আছে তা জানলেও তার অস্তিত্ব অনু প্রতি মুহূর্তেই অনুভব করে। কিন্তু সামনের মানুষটা বোধহয় জানে না। অনু তার ওপর এক বিন্দু রেগে থাকতেও পারে না, তাহলে ঘৃণা কিভাবে করবে? অনু ব্যালকনি থেকে বাইরের আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বুকটা বড্ড ব্যথা করছে। এই লোকটার অন্য পাশে থাকলেই মনটা অস্থির হয়ে ওঠে। কেন জানি এখান থেকে মুক্তি পেতে চায় না, আবার থাকতেও পারে না। তাই তার ঘর থেকে বের হওয়ার নিজা টেকনিকটা সে বাস্তবায়ন করার লক্ষ্যে পা বাড়ালো। অনু ব্যালকনির রেলিং এর উপর উঠে বসে একটু পড়ার নাটক করবে, এই প্ল্যান নিয়ে সে ওপরে বসতে গেল। তবে তার চোখ দুটো স্থির হয়ে রইল সূর্যের দিকে। সূর্যের চোখে এতক্ষণ যে নির্লিপ্ততা ছিল তা হঠাৎ আতঙ্কে রূপ নিল। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ওখানে কেন বসছিস? আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে কি আপনি দরজা খুলে দেবেন? কথাটা শেষ করতে পারল না অনু। রেলিং এর উপর বসতে গিয়ে পা ফসকে গিয়ে অনু ভীষণ ভাবেই ভড়কে গেল। কিছু বুঝে ওঠার আগে ঘটে যাওয়া এই আকস্মিকতায় অনু নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। আজ তার হাড় গোড় সব চূর্ণ হবে বুঝে নিয়ে সে চোখ বন্ধ করে পড়ার অপেক্ষায় চিৎকার দিল। কিন্তু তার সামনে যে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে এক পাহাড় সম পুরুষ। এক শক্তিশালী হাত তাকে এক হ্যাচকা টানে নিজের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। অনু চোখ বন্ধ করে থাকলো, অনুভব করলো তাকে আগলে ধরা পুরুষটার শরীর কাঁপছে, ভীষণভাবে কাঁপছে। তার বুকটা এত জোরে ধড়ফড় করছে যে অনু তা স্পষ্ট অনুভব করতে পারছে। সূর্য অনুকে নিজের সাথে মিশিয়ে ধরে রেখেছে। এই প্রথমবার অনু সূর্যকে এত কাছ থেকে অনুভব করছে। তার শরীরের উষ্ণতা যেন অনুর শরীর বেয়ে নেমে গেল। তার আঙুলগুলো অনুকে শক্ত করে চেপে ধরেছে। অনুর মনে হচ্ছে তার এই দানবীয় চাপে শরীরের সব হাড় বুঝি গুঁড়ো হয়ে যাবে। সে মুচড়ামুচড়ি করে বলল, সূর্য ভাই ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। কিন্তু সূর্যের কানে যেন সেই আর্তনাদ পৌঁছালো না। তিনি অনুকে আরো শক্ত করে বুকের মাঝে পিষে ধরলেন। অনুর মনে হলো এই আলিঙ্গন যেন কোনো মানুষের নয়, এক আহত সিংহের যে তার শেষ সম্বলটুকু হারানোর ভয়ে মরিয়া হয়ে আছে। হঠাৎ অনু বুঝতে পারলো তার শরীর কাঁপছে। ওর ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস আর ভেজা অনুভূতির ছোঁয়া। অনু অনুভব করলো সূর্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অনু স্তব্ধ হয়ে জমে গেল। তার দাপুটে সূর্য আবারও বাচ্চাদের মতো করে কাঁদছে। তাও কি তার জন্য? অনুর বুকটা দুরু দুরু করে কাঁপছে। সে আলতো করে সূর্যের পিঠে হাত রাখলো, ধরা গলায় জিজ্ঞেস করলো, আপনি কাঁদছেন কেন? সূর্য অনুর মুখটা আরো জোরে নিজের বুকের সাথে চেপে ধরলেন। অনুর কাঁধে মুখ গুজে অস্ফুট স্বরেই বলল, ভয়, হারানোর ভয়। তুই কি জানিস না অনু, তোকে ছাড়া এই বুকটা একটা খাখা মরুভূমি। তুই কেন বারবার আমার প্রাণটা এভাবে ওষ্ঠাগত করিস? অনুর মনে হলো সূর্যের এই হাহাকার তার হৃদয়ের প্রতিটা কোষে বিষাদ ছড়িয়ে দিচ্ছে। কিন্তু সূর্যের আলিঙ্গন ক্রমশ অসহ্য হয়ে উঠছে।
অনুর আর ব্যথা সহ্যই হচ্ছিল না। একে তো এই লোকের শক্ত বাঁধন, তার ওপর আবার আরো জোরে চেপে ধরছে। তার দেহের প্রবল চাপে এইবার মনে হচ্ছে ওর পেটের নাড়ি ভুঁড়ি সব বুঝি মুখ দিয়ে বেরিয়ে আসবে। সে প্রাণপণে ঠেলে সরানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। সূর্যকে যত ঠেলছে তিনি যেন আরো দ্বিগুণ শক্তিতে তাকে আঁকড়ে ধরেছেন। এই তীব্র আলিঙ্গনের মাঝে অনুর মনে হলো সূর্য যেন তাকে নিজের আত্মার সাথে মিশিয়ে নিতে চাইছেন। তার এই অস্থিরতা বেশিক্ষণ চলল না। খানিকক্ষণ পর সূর্য নিজেই এক ঝটকায় অনুকে দূরে সরিয়ে দিলেন। এরপর তার কাঁধ দুটো ধরে এমনভাবে নিজের দিকে চেপে ধরলেন যে অনু যন্ত্রণায় শিউরে উঠল। কিন্তু আজ অনুর মুখ দিয়ে টু শব্দটাও বের হলো না। কেন জানি তার চিরচেনা তেজ উধাও হয়ে গেছে। গলার আওয়াজ অবশ হয়ে আসছে। সে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সূর্যের চোখের দিকে, যেখানে দিয়ে অবিরত নোনা জল গড়িয়ে পড়ছে। সূর্য অশ্রুভেজা চোখে ক্ষিপ্ত স্বরেই বলল, কি চাস তুই? আমাকে মেরে ফেলতে চাস? ফেল না। তবে বারবার এভাবে দগ্ধ করার চেয়ে একবারে শেষ করে ফেলো না। তোর এই পাগলামে আমি আর নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। তুই কেন বুঝিস না? সবকিছু কেন আমাকে মুখ ফুটে বলতে হবে? যদি মুখে নাও বলি তাহলে অনুভূতির কি কোনো মূল্য নেই তোর কাছে? আমার চোখ, আমার আচরণ, এসবকে কিচ্ছু বুঝতে পারিস না? আমি মরে গেলে বুঝবি। তাহলে আমি মরে যাই বল, কারণ আমি আর পারছি না, তোর জ্বালা সহ্য করতে পারছি না। সূর্যের কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত হাহাকার, যা অনুর বুকটা ছিঁড়ে ফেলছিল। সূর্য গলার স্বর আরো নামিয়েই বললেন, তুই কি জানিস না অনু, তোর এক একটা পাগলামি আমার কলিজার তীরের মতো বিধে। তুই মরলে তোর সব চুকে যেত, কিন্তু তোর এই তিলে তিলে আমাকে দগ্ধ করার শখ কেন মিটছে না? তুই আমার আশেপাশে আর আসবি না অনু, একদম আসবি না। তোকে দেখলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কথাগুলো বলে সূর্য এক হাতে চোখ মুছে দরজার তালাটা খুলল। একটানে দরজা খুলতেই সামনে কাকিমণি, সায়রা আর ছোট কাকাই এক ঝটকায় সামনে এসে পড়ল। সূর্য কারো দিকে না তাকিয়ে একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে সবাইকে পাশ কাটিয়ে হনহন করে বেরিয়ে গেলেন। ছোট কাকাই কিছু বলতে গিয়েও সূর্যের বিধ্বস্ত মুখটা দেখে মাথা নামিয়ে নিলেন। অপরাধ বোধ আর লজ্জা নিয়ে সেখান থেকে সরে গেলেন। অনু পাথরের মতো থম মেরে দাঁড়িয়ে রইল। সূর্যের কথাগুলো তার কানে ঝনঝন করছে। ওনার প্রতিটি আর্তনাদ যেন অনুর হৃৎপিণ্ডকে তছনছ করে দিয়ে গেছে। বিশেষ করে আশেপাশে আসবি না এই কথাটা আজ অন্যরকম ভাবেই বিঁধল। আজ কেন জানি অনুর বুক খুব একটা আঘাত করলো না। অদ্ভুত এক শূন্যতা গ্রাস করলো তাকে। কাকিমণি এগিয়ে এলেন। অনু, অনুর বুকের ভেতর তখন তাণ্ডব চলছে। সূর্যের চোখের পানির পেছনে সেই দুর্বলতার কারণটা আজ তার অজানা রয়ে গেল। সে নিজেও ডুকরে কেঁদে উঠল। সে আর সামলাতে পারল না। কাকিমণিকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল। কাকিমণি দ্রুত এসে ওকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে? এই বোকামে কাঁদছিস কেন? সৌজ তোকে কিছু বলেছে? না, তাহলে কাঁদছিস কেন? জানি না। তার কান্নার কারণ তো সে নিজেও ঠিকভাবে জানে না। এটা কি মুক্তির আনন্দ, নাকি আবারও সেই মায়ার জালে আটকা পড়ার ভয়? বোকামে কান্না বন্ধ কর। সকালে কিছু খেয়েছিলি নাকি এই ছেলে তোকে খাওয়ার সময়টুকুও দেয়নি? খাইনি। আচ্ছা, লক্ষ্মী মেয়ের মতো নিচে চল, আমি তোকে খাবার দেবো, সবটা বসে খাবি। আয় আমার সাথে। কাকিমণি অনুকে সান্ত্বনা দিয়ে নিচে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেন। সায়রা এতক্ষণ দরজার এক পাশে দাঁড়িয়েছিল। সে ছলো ছলো চোখে অনুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ওর নিজের ভেতরে এক ভীষণ অপরাধবোধ কাজ করছে। সূর্যের সাথে ওর কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না, অথচ আজ তাকে কেন্দ্র করেই অনু আর সূর্যের মাঝে এক বিশাল দেয়াল তৈরি হয়েছে। এত বছর পর নিজের এত বড় একটা পরিবার পেয়ে সায়রা শুধু সকলের সাথে মিশে ভালোবেসে আপন করে বন্ধুদের মতো থাকতে চেয়েছিল যাতে এত বছরের দূরত্বটা কিছুটা হলেও মিটে যায়। অথচ এখানে আসাই যেন ওর কাল হলো। দুটো ভালোবাসার মানুষের মাঝে ওকে নিয়ে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়েছে, যেখানে তার কোনো ভূমিকাই নেই। অথচ সেই সম্পর্কের মাঝে সায়রাকে আজ তৃতীয় পক্ষ বানানো হয়েছে। নিজের চেয়ে ছোট একটা মেয়েকে বারবার সাফাই দিতে ওরও ভালো লাগে না, বিশেষ করে যেখানে সাফাই দিতে গিয়ে অপরপক্ষের তেরা কথা বিদ্ধ হতে হয়। অনু তার দিকে তাকাতেই সায়রা
মুখ নিচু করে দ্রুত সেখান থেকে চলে গেল। অন্য কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল বিছানার উপর পড়ে থাকা সে কাগজটার দিকে। সে সূর্যের সব আজগুবি চুক্তি মেনে নিলেও এই ঘরে পার্মানেন্টলি থাকার শর্তটা কোনোভাবেই মানতে পারছে না। কেন মানবে? এই লোকটাই তো প্রথম দিন তাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, বলেছিল এই ঘরে সীমানায় যেন সে না আসে। আর আজকে আবারও নিজের আশেপাশে আসতে বারণ করছে। অদ্ভুত লেভেলের তাঁর ছেঁড়া এই লোকটা নিজেই তাকে ধরে নিয়ে আসবে, আবার নিজেই মেজাজ দেখাবে। অনু কলমটা তুলে নিয়ে ওই পার্মানেন্ট রুমে থাকার শর্তটা কলমের কালি দিয়ে ঘষে ঘষে একদম কালো করে দিল। তারপর নিচে নিজের নাম সই করলো। তবে সই করতে গিয়ে অনুর বেশ হাসিও পাচ্ছে। সে এমন একজন লোকের স্ত্রী, নিজের ইগো বজায় রেখে নিজের আগের সারনেম ব্যবহার করলেও এই লোক কিছু বলতে পারবে না, কারণ বংশ তো ওদের একই। সই করা কাগজটা ওখানেই রেখে সে গুম মেরে বসে রইল। বাইরে ঝিরে ঝিরে বাতাস বইছে। জানালার ওপাশে কলেজের ছাত্রছাত্রীদের চেনা কোলাহল। নিঝুম মুখ ভার করে ক্লাসে বসে আছে। একে তো সকালে কিছু না খেয়ে কলেজে এসেছে, তার উপর আজকে শুরুর ক্লাসটাই নাকি নতুন কোনো টিচার নেবেন। ক্লাসে অধিকাংশ মেয়েই এটা নিয়ে ভীষণ এক্সাইটেড। কেউ কেউ নাকি তাকে এক পলক দেখেই অলরেডি ক্রাশ খেয়ে বসে আছে। নিঝুমের কাছে এটা নতুন কিছু না, পুরাতন আশার শ্রাবণ। এই মেয়েগুলো কলেজে আসেই স্যারদের উপর ক্রাশ খাওয়ার জন্য। সামনে যাকে পায় তার উপরই ফিদা হয়ে যায়। বুড়ো খাবড়া যা পায় তার উপরই মন বিলিয়ে দেয়। এই তো সেই দিন একজন স্যার আসলেন। বয়স বেশ হয়েছে, মাথার চুলগুলো সব সাদা, তবে মুখে দাড়ি নেই। স্যার যখন বোর্ডে ম্যাথ করাচ্ছিলেন তখন ওনার ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে উনি যেই না কানে ধরলেন, অমনি মেয়েদের ইমপ্রেশনের শেষ নেই। ফোন রিসিভ করার স্টাইল দেখে তারা নাকি ক্রাশ খেলো। নিঝুমের ভাবনার মাঝেই তার বেস্ট ফ্রেন্ড রিমি বলে উঠল, বেস্টু, তোর মন আজকে কোথায় বলতো? নিঝুম লাল মুখেই বলল, ভালো লাগছে না রে, ভাবছি এই ক্লাসটা করেই চম্পট দেব। একবার অনুর হোস্টেলে গিয়ে ওকে দেখে আসবো। অনুর সাথে রাগ অভিমান শেষ? ওর সাথে কি রাগ করব আর কি বা অভিমান করব? ও তো একটা গাধি, আস্ত বোকা। রাগ করেই বা কি হবে? তবে অনু আসলে যে কাজটা করলো সেটা মোটেও ঠিক করেনি। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলল। এর মাঝে ক্লাসে সকলে দাঁড়িয়ে গেল টিচারকে সম্মান জানাতে। সবাইকে দাঁড়াতে দেখে নিঝুমও দাঁড়ালো, কিন্তু দরজার দিকে চোখ পড়তেই ওর চোখ চড়ক গাছ। অবাক আর বিস্ময় নিঝুমের মুখ দিয়ে অবলীলায় চিৎকার বেরিয়ে এলো, ইশতিয়াক ভাইয়া! ইশতিয়াক ক্লাসে পা দিতে নিঝুমের এই আর্তনাদ শুনে থমকে গেলেন। তাকে সম্বোধন করার সাথে সাথে সব স্টুডেন্টরা চমকে নিঝুমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নিঝুম লজ্জায় মুখ চেপে ধরে নিচু হয়ে গেল। সে রিমির পেছনে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করতে লাগলো। সে তো ভুলেই গিয়েছিল যে এই লোক বলেছিল তোর কলেজে ট্রান্সফার হবে, তাই বলে সোজাতের বিভাগে। কিন্তু তাই বলে অবাক হয়ে সে এমন বলদের মতন চিৎকার কেন দিল? এখন সবাই তার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন সে কোনো ভিন গ্রহের প্রাণী। আর এই ইশতিয়াক লোকটাই বা কি ভাবছে? ইশতিয়াক ভ্রুকুচকে পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করলেন। মুহূর্তেই ওনার ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটে উঠল, যার মানে বাঘের ঘরে ঘোগের বাসা বুঝি একেই বলে। পুরো ক্লাস তখন ফিসফিসানিতে ডুবে আছে। কিছু মেয়ে ইশতিয়াককে নিয়ে আলোচনায় ব্যস্ত, তো কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এত অল্প বয়সী আর হ্যান্ডসাম টিচার পেয়ে ছাত্রীরা যেন ধন্য হয়ে গেছে। রিমি ইশতিয়াককে আগাগোড়া পর্যবেক্ষণ করতে করতে নিঝুমের কানে কানে বলল, বোন, এই বেটা আগে তোর বোনের কলেজে পড়াতে পড়াতে তোর বোনের সাথে লাইন মারতে গিয়েছিল। আমার কেন জানি মনে হয় এই বেটা এখন আবার তোকেও লাইন মারতে শুরু করবে। যেভাবে আর চোখে কয়েকবার তাকিয়েছে, স্যারের হাবভাব কিন্তু মোটেও ভালো না। একদম বাজে কথা বলবি না। এমনিতেই মুডের 12টা বেজে আছে, তার উপরে ফাউল মার্কা যত সব কথা। নিঝুমের বিরক্তি তরতর করে বাড়ছে। সে একেবারে জন্য আর মুখ তুলে ইশতিয়াকের দিকে তাকায়নি। এই লোকটার দিকে তাকাতে এখন আর ইচ্ছা করে না। কেন জানি প্রচন্ড রাগ ওঠে। মনে হয় আবার হয়তো বলে উঠবে নিঝুম অনু কেমন আছে। অন্যের বউকে নিয়ে যে পুরুষের এত আগ্রহ থাকে
তাদের দু চোখে সহ্য করতে পারে না নিঝুম, কারণ তার ধারণা এই পুরুষগুলোই বিয়ের পরে পরকীয়া করে। ইস্তিয়াকের মাঝেও নির্ঘাত সেই গুণ আছে, তাই মনে মনে সে তার ক্রাশ ইস্তিয়াককে একটা বাক্সে ভরে বুড়ি গঙ্গায় ময়লা নদীতে ভাসিয়ে দিল। ইস্তিয়াক প্রথম ক্লাসে বলে পড়াশোনার বদলে সবার সাথে পরিচয় পর্ব শুরু করলো। সবার নাম জানা শেষ করে সে নিঝুমের কাছে এলো, তবে নিঝুমের সেদিকে বিন্দু মাত্র মনোযোগ নেই। সে নিজের পাতলা ভাবনায় ডুবে আছে। রিমি পাশ থেকে কোনোই দিয়ে জোরে একটা গুঁতো দিতেই নিঝুম রেগে বলে উঠল, কি সমস্যা? গুঁতো দিচ্ছিস কেন? রিমি ইশারায় সামনের দিকে দেখালো। নিঝুম তাকিয়ে আবারও থমকে গেল। ইস্তিয়াক গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে আছে, আর পুরো ক্লাসের স্টুডেন্টরা ওকেই দেখছে। নিঝুমের রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। আজকে বারবার তাকে কেন এত এম্বারেসিং পরিস্থিতিতে পড়তে হচ্ছে? ক্লাসটা শেষ হলেই সে বাড়ি দৌড় দেবে, এক সেকেন্ডও কলেজের এই সীমানায় থাকবে না। তোমার নাম জিজ্ঞেস করেছি। এখানে কি আমাদের তোমার নাম জানার জন্য 3 যুগ অপেক্ষা করতে হবে নাকি? ইস্তিয়াকের তেরা কথায় নিঝুমের রাগ আরো বেড়ে গেল। এই লোকটা তাকে ছোটবেলা থেকে চেনে, কদিন আগেও বিয়ান বিয়ান করে চেঁচিয়ে মরেছে রাস্তায়, আর আজকে কিনা নাম জিজ্ঞেস করছে। কত বড় ভণ্ড এই লোক! নিজেকে সামলে নিয়ে নিঝুম বলল, নিঝুম। শুধু নিঝুম? আগে পরে কিছু নেই? নির্ঝনা খান নিঝুম। বাহ, বেশ সুন্দর নাম, নির্ঝনা। ভাবছি আমি তোমাকে ওই নামেই ডাকবো। আজ থেকে সাইফ নামের একটা হালকা পাতলা গঠনের ছেলে বলে উঠল, অবজেকশন স্যার, ওই নামে ওকে শুধু আমি ডাকি, অন্য কারো ডাকার পারমিশন নেই। কেন? তুমি ওর কে হও যে তুমি ছাড়া ওই নামে কেউ ডাকতে পারবে না? বয়ফ্রেন্ড নাকি? ছেলেটা লজ্জায় লাল হয়ে গেল। একবার আর চোখে নিঝুমের দিকে তাকিয়ে বলল, ইস, কি বলেন স্যার? বয়ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড বলুন। নিঝুম রক্তচক্ষু নিয়ে সাইফের দিকে তাকিয়ে আছে। সারাদিন ছ্যাঁচড়ার মতন পিছু ঘুরে বেড়ায় এই ছেলে, আর এখন কথা শুনে মনে হচ্ছে যেন লজ্জাবতী লতা। একটু কিছু হলে মেয়েদের মতন ফ্যাচ ফ্যাচ করে কাঁদে, এখন আবার মেয়েদের মতোই লজ্জায় দুলছে। কি বিচ্ছিরি ব্যাপার! নিঝুমের মনে হচ্ছে এখনই ক্লাস থেকে বেরিয়ে যেতে। সে ধপ করে সিটে বসে পড়ল। ইস্তিয়াক কিছু বলতে চেয়েও আর বলল না। সে ক্লাস শেষ করার আগেই বলল, আজকে তোমাদের প্রথম ক্লাস, তাই বেশি পড়ালাম না। আমার কেবিনে কিছু শিট আছে, ওগুলো তোমাদের মধ্যে একজনকে গিয়ে কষ্ট করে নিয়ে আসতে হবে, কারণ ওটা থেকেই কালকে আমি পড়াবো। নিঝুম, তুমি এসো। নিঝুম হতাশ হয়ে ভাবল, এই লোক কি আজ আঠার মতো তার পিছু লেগে আছে, নাকি অনুর হয়ে তার ওপর প্রতিশোধ নিচ্ছে? নিঝুম কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে ক্লাস থেকে বের হতে চাইল। ইস্তিয়াক বাধা দিয়েই বলল, কোথায় যাচ্ছ? আপনিই তো বললেন আপনার কেবিন থেকে শিট আনতে, তাই আনতে যাচ্ছি। তা মিস নিঝুম, আমার কেবিনে নম্বর কত আর শিটগুলো কোথায় রেখেছি তা কি আপনি জানেন? না জেনেই হুটহাট ছুটছেন। পিরিয়ড শেষ হোক, তারপর আমি আপনাকে দেখিয়ে দিব। আপনি শিটগুলো নিয়ে ক্লাসে এসে সবাইকে দিয়ে দিবেন। নিঝুম চুপ করে দাঁড়িয়ে রইল। ক্লাস শেষে অনিচ্ছা সত্ত্বেও ইস্তিয়াকের পিছু পিছু হাঁটতে শুরু করলো সে। হাঁটতে হাঁটতে হঠাৎ ইস্তিয়াক দাঁড়িয়ে পড়লো। নিঝুম বেখেয়ালে হাঁটছিল বলে সরাসরি ইস্তিয়াকের পিঠের উপর গিয়ে মুখ থুবড়ে পড়লো। সে অস্থির হয়েই বলল, সরি সরি সরি, বুঝতে পারিনি। তোমার চোখ সবসময় কোথায় থাকে বলো তো? না ক্লাসে থাকে না রাস্তায়। এই চোখ দুটো আছে ঠিকই, কিন্তু ব্যবহার করতে জানো না। আপনার কাছ থেকে আমার চোখের ব্যবহার শিখতে হবে না ইশতিয়াক ভাইয়া। আপনি নিজের চরকায় তেল দিন, আর আগেই শিটগুলো দিন। দীর্ঘশ্বাস ফেলে ইস্তিয়াক সামনে হাঁটা দিল। কেবিনে ঢুকে সিট বের করতে করতেই বলল, কিছু খাবে? ছাত্রীকে স্যার কেবিনে বসিয়ে খাবার খাচ্ছেন, ব্যাপারটা কেমন দেখায়? তুমি ছাত্রী হওয়ার আগে আমার ভাইয়ের শালী আর আমার বেআইন হও, সেই সম্পর্কে জোরে খাওয়াতেই পারি। আত্মীয়তার একটা দায়িত্ব আছে না? নেই, এই দায়িত্ব পালন করার মোটেও প্রয়োজন নেই। একবার দায়িত্ব পালন করতে গিয়ে দুজন মানুষের মাঝে ভুল বোঝাবুঝি করিয়ে বিচ্ছেদের চেষ্টা করেছেন। এখন আবার না জানি আমাকে দায়িত্ব বানিয়ে অনুর মতো আমার জীবনটাও বিষিয়ে দেবেন। ইস্তিয়াক কিছুক্ষণ স্তব্ধ হয়ে নিঝুমের দিকে তাকিয়ে রইল। অনু সবসময় তাকে এড়িয়ে চললেও নিঝুম তাকে দেখলেই ছুটে এসে জিজ্ঞেস করতো, কেমন আছেন ভাইয়া? অথচ সেই মেয়ে এখন তাকে কতটা খোঁচা দিয়ে কথা বলছে। ইস্তিয়াক নিচু স্বরে বলল, আমি মানুষ নিঝুম, আর মানুষ মাত্রই ভুল হয়। অনুর প্রতি একটা ভালো লাগা এসে গিয়েছিল,
কিভাবে জানি না, মন তো আর হিসাব করে চলে না। আপনার মন নিয়ে আপনিই থাকুন, দয়া করে শীটগুলো দিন। নিঝুম শীটগুলো হাত বাড়িয়ে নিল। এখান থেকেই সে দ্রুত বেরিয়ে যেতে চায়, কিন্তু আর চোখে ইশতিয়াককে দেখতে গিয়ে দরজা খোলার কথা ভুলেই গেল। দরজা সজোরে ধাক্কা খেয়ে সে মেঝেতে পড়ে গেল। ইশতিয়াক হক চকিয়ে গিয়েই বলল, নিঝুম, আর ইউ ওকে? নিঝুমের কান্না পাচ্ছে। আজকে তার সাথে কি হচ্ছে এসব? সে নিজেকে মোটেও দুর্বল দেখাবে না। উঠে দাঁড়াতে গিয়ে আবারও হোঁচট খেল সে। ইশতিয়াক এবার মুখ চেপে হাসি আটকাতে গিয়েও ব্যর্থ হয়ে হো হো করে হেসে ফেলল। নিঝুমের অবস্থা তখন মরি মরি। লজ্জায় অপমানে তার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। একদিনের এই কয়েকটুকু সময়ে তার সারা জীবনের জমানো সম্মান যেন শেষ হয়ে গেল। রাগে মাথার তালু জ্বলে উঠছে ওর। সে ইশতিয়াককে তর্জনী উঁচিয়ে ধমকে উঠল। একজন স্টুডেন্ট যখন টিচারের কেবিনে আসে তখন দরজা খুলে রাখতে হয়, তা আপনি জানেন না? কেমন স্যার আপনি? এতটুকু শিষ্টাচার জানেন না? আপনাকে এই কলেজে অ্যালাউ করলো কিভাবে? নিশ্চয়ই আপনি ইঞ্জিনিয়ারিং করে টিচার হয়েছেন। অসহ্য। বলেই সে গটগট করে বের হয়ে গেল। পেছন থেকে ইশতিয়াকের হাসির আওয়াজ আরো জোরে শোনা গেল। নিঝুম রাগে শরীর কাঁপছে। সামনে রিমিকে পেয়ে ওর হাতে শীটগুলো ধরিয়ে দিয়ে সোজা বাড়ির পথ ধরল। মনে মনে ঠিক করলো কাল থেকে আর কলেজেই আসবে না। অনু নিজের রুমের সামনে এসে পাথরের মতো দাঁড়িয়ে রইল। এটা কি আদৌ তার রুম নাকি কোনো ডাস্টবিন? ডাস্টবিনও বোধহয় এর চেয়ে বেশি পরিষ্কার হয়। পুরো রুম জুড়ে জামা কাপড় ছড়ানো, খেলনা ছিটানো, সাথে চিপসের প্যাকেট আর কলার খোসা। কোনো কিছুর অভাব নেই। আর তার সাধের বিছানায় আয়েশ করে পড়ে পড়ে ঘুমাচ্ছে তিনটা বদমাইশ, রিদান, রাফি আর ববি। তবে তাদের শান্তিময় ঘুম বেশিক্ষণ টিকল না। অনুর এক বিকট চিৎকারে তারা সকলেই ধরফর করে উঠে বসল। ববি সেই চিৎকার শুনে নিজেও ভয়ে চিৎকার করে উঠল। রিদান চট করে ওর মুখটা চেপে ধরল। অনু অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার রুমের এই অবস্থা কেন? হ্যাঁ, তোদের সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? এক্ষুনি বের হয় এখান থেকে। রিদান একটা হাই তুলে নির্বিকার ভঙ্গিতে বলল, অনু আপু, এখন থেকে এটা আমাদের রুম, তোমার নয়। শুধু শুধু চিল্লাপাল্লা করো না তো। তোদের রুম মানে কি? মানে সিম্পল, সৌর্য ভাইয়া দাদুকে বলে এই রুম আমাদের ছোটদের দিয়ে দিয়েছে। এখন থেকে এই রুম আমাদের, তোমার কোনো রুম নেই এই বাড়িতে। এখন বোঝার দাদু আর সৌর্য ভাইয়ার সাথে বুঝে নাও, আমাদের ঘুমে ডিস্টার্ব করো না তো। অনুর এবার আগে কান্না চলে এলো। এই লোকটা আসলে চায় কি? প্রথমে নিজের রুম থেকে বের করলো, তারপর হস্টেল থেকে বের করলো, আর এখন তার নিজের রুম থেকেও তাকে ত্যায্য করে দিল। এই লোকের জ্বালায় তো রাস্তায় গিয়েও শান্তিতে থাকা যাবে না। সেখানে গিয়েও হয়তো বলবে, এটা আমার প্রপার্টি, তুই মঙ্গল গ্রহে যা। ও না, সেটাও তো নির্ঘাত তারই প্রপার্টি হবে। অসহ্য। অনু গটগট করে দাদুর ঘরে গেলেও দেখলো তিনি নামাজে ব্যস্ত। অগত্যা নিঝুমের রুমে ঢুকে চুপটি মেরে বসে রইল সে। এর মাঝে বড় মা এলেন, হাতে খাবারের থালা। আজকে হুট করে তিনি গম্ভীর মুখে নিজের সকল অভিমান আর জেদ সরিয়ে রেখে অনুর সামনে বসলেন। তারপর শান্ত স্বরেই বললেন, হা কর। অনু ছলে ছলে চোখে ওনার দিকে তাকিয়ে রইল। কতদিন পর তার বড় মা তার সাথে কথা বলছেন, তাকে নিজ হাতে খাওয়াতে চাইছেন। সবকিছু যেন কল্পনার মতো সুন্দর লাগছে। তবে ভয় হচ্ছে এই কল্পনা ঠিক কতক্ষণ স্থায়ী হবে। অনু খাবারটা মুখে নিতেই অবাধ্য চোখের পানি গড়িয়ে পড়ল। এর মাঝেই নিঝুম হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো। অনুকে বাড়িতে দেখে সে মোটেও আশ্চর্য হলো না, কারণ হোস্টেলে গিয়ে যা শুনে এসেছে তাতে নতুন করে আর কিছু বোঝার নেই। বড়মা চুপচাপ অনুকে খাইয়ে দিয়ে যেমন নিঃশব্দে এসেছিলেন তেমনি নিঃশব্দে চলে গেলেন। বড়মা চলে যেতেই নিঝুম খুশিতে গদগদ হয়ে গেল, কিন্তু অনু থম মেরে বসে আছে। সূর্যের নামের একগাদা নালিশ সে মনে মনে এক সুতোয় গেঁথে যাচ্ছে। সূর্য বাড়িতে এসে নিজের রুমে ঢুকলো। সেখানে অনুর টিকিটিও নেই। তবে বিছানার উপর রাখা সেই সই করা কাগজটা তার চোখে পড়ল। কাগজটা হাতে নিতেই অনুর সই দেখে সূর্যর চোখ উজ্জ্বল হয়ে গেল। অনু সই করেছে, কিন্তু চুক্তির উপর চোখ পড়তেই অন্ধকার নেমে এলো। মাথাটা দপ করে জ্বলে উঠলো তার। সবচাইতে ইম্পর্টেন্ট শর্তটাই এই মেয়ে কেটে দিয়েছে। জেদ তখন তুঙ্গে নিয়ে সূর্য অনুকে খুঁজতে খুঁজতে নিঝুমের রুমে গেল। দেখলো নিঝুম টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কিছু বলছে আর হাসছে, আর অনু মুখ ভার করে কোলে একটা বালিশ নিয়ে বসে আছে। সূর্য দরজার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, নিঝুম, এক কাপ কফি নিয়ে আয় যা।
নিঝুম আর চোখে অনুর দিকে তাকিয়ে ইশারায় বলল অনুকে যেতে। অনু মেজাজ গরম করে আরো গরম হয়ে গেল, রেগে চেঁচিয়ে উঠল। আমি কেন অন্যজনের জন্য কফি বানাতে যাব? যার কফি লাগবে সে নিজে বানিয়ে খাক। ইশারায় বলা কথা অনু এত জোরে বলে দেবে তা নিঝুমের জানা ছিল না। ইচ্ছা করছিল অনুর পিঠে একটা কষিয়ে দিতে, কিন্তু তার সকল ইচ্ছাকে উড়িয়ে দিয়ে সে নিজেই পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। অনু ঘুম মেরে নিচু হয়ে বসে নিজের মনের কথাগুলো সাজাচ্ছিল, যা সে এখন সূর্যকে উগড়ে দেবে। সূর্যকে আজ এমন এক ভাষণ দেবে যে লোকটার কান ঝালাপালা হয়ে যাবে। অনু মুখ তুলে কিছু বলতেই যাবে, ঠিক তার আগে সূর্য একটা বাঘের মতো লাফ দিয়ে এসে অনুর গালে এক চড় কষিয়ে দিল। তারপর বেয়াদব মেয়ে। বলেই হনহন করে চলে গেল। অনু গালে হাত দিয়ে থম মেরে বসে রইল। কি হলো এটা? কেন হলো? নিঝুম কফি বানিয়ে এসে দেখে অনু তখনও গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। সূর্য আশেপাশে নেই। নিঝুমের মাথায় তখন দুষ্টুমি বৃদ্ধি কিলবিল করছে। সে হেসে কুটিপাটি হয়ে বলল, ওয়াও অনু, হাউ রোমান্টিক। আমাকে সরিয়ে দিয়ে ভাইয়া বুঝি তোকে চুমু দিয়ে গেছে? অনু রাগে ফেটে পড়ল। না বলে না কয়ে তেরা লোকটা তাকে একটা চড় মেরে চলে গেল, আর এই মেয়ে এসে বলছে রোমান্টিক চুমু। অনু বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর নিঝুমের গালের ঠিক একই জায়গায় ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিয়ে দাঁত কিরমির করে বলল, তোমার ভাই কি দিয়ে গেছে সেটা প্র্যাকটিক্যালি তোমাকেও দেখালাম। এবার বোঝো কত রোমান্টিক। নিঝুম এবার গালে হাত দিয়ে থম মেরে তাকিয়ে রইল। তারপর করুণ স্বরে বলল, এটা আবার কেমন জমি ভাইয়া? অনু রাগে গজগজ করতে করতে বলল, তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করে আসো। তবে আজকে একটা দফারফা আমি করেই ছাড়বো। ভুল করেছি ওরা চুক্তিতে সই করে, এখন সেটাকে ছিঁড়ে ফেলবো আমি। নিঝুম আকাশ থেকে পড়ল। চুক্তিপত্র? কিসের চুক্তি? অনু কোনো উত্তর দিল না। সে সোজা ঘর থেকে বের হয়ে সূর্যের রুমের সামনে চলে গেল। গিয়ে দেখলো দরজা ভেতর থেকে আটকানো। অনুর ইচ্ছা মতো দরজায় ধাক্কা দিতে লাগলো আর চেঁচাতে শুরু করলো, ছোট ভাই দরজা খুলুন, ওই চুক্তিপত্রটা আমার লাগবে, ওরা ফেরত দিন আমায়। ভেতর থেকে সূর্যের নির্বিকার আওয়াজ এলো, চুক্তিপত্র ব্যাংকের লকারে রেখে এসছে, আর একটা ছবি তোরে রেখেছে, যেটা ড্রয়িং রুমে বাঁধিয়ে টাঙাবো, যাতে সকাল বিকাল খেতে বসতে ওই শর্তগুলো তোর চোখে পড়ে আর তুই মনে রাখতে পারিস। তোর যা মেমোরি, মনে রাখতে সমস্যা হতে পারে। ব্যাংকের লকারে চুক্তিপত্র। এ কথা শুনে অনুর মগজ পুরো বিদীর্ণ হয়ে গেল। বোকা মেয়েটার আগের মাথায় একবারও খেয়াল করলো না যে লোকটা যখন তাকে চড় মেরে এলো তখন কাগজটা ওনার হাতেই ছিল। অনু আবারও দরজায় ধাক্কা দিয়ে বলল, আপনি দরজা খুলুন, আপনার সাথে ফেস টু ফেস কথা হবে। আমার পারমিশন ছাড়া আমার রুমে আপনি ওদের দিয়ে দিয়েছেন কেন? কোন অধিকারে? হ্যাঁ, আমি এখন কোথায় থাকবো শুনি? চুক্তিতে লেখা ছিল তুই কোথায় থাকবি, যেটা তুই কালে দিয়ে নিজের ইচ্ছে মতো কেটেছিস। তবে অপশন এখনো আছে। বাজে কথা মোটেও বলবেন না একদম। এমন করে দরজা আটকে বসে আছেন কেন? সামনে এসে কথা বলার সাহস নেই আপনার? আমি জামা কাপড় চেঞ্জ করছি, এখন দরজা খুলে তোকে ভেতরে ঢুকিয়ে নিজের ইজ্জতের 12টা বাজাতে পারবো না। পরে আসিস। এমন ভাব দেখাচ্ছেন যেন আমি আপনার কিছুই দেখিনি। কি দেখেছিস তুই আমার? আমি কি তোর মতো ছোটবেলায় ল্যাং? অনু দুই কানে হাত চেপে ধরে সজোরে চেঁচিয়ে উঠল, চুপ, একদম চুপ। বাজে কথা বলতে লজ্জা করে না আপনার? আপনি দিন দিন বড্ড অভদ্র হয়ে যাচ্ছেন, তার ছাড়া লোক একটা। অনুর মনে হচ্ছে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই বদলোকটাকে পিটিয়ে আসতে। কোন পুরুষ মানুষ এতটা নির্লজ্জ আর টেরা হতে পারে তাও জানা ছিল না। ওনার ড্রেস চেঞ্জ করা যেন আর শেষ হয় না, অসহ্য। ওদিকে সূর্য ভেতরে দাঁড়িয়ে জামা কাপড় পাল্টাতে পাল্টাতে ঠোঁট কামড়ে হাসলো। সে রাগে গজগজ করতে করতে সোজা ছাদে চলে গেল। আকাশের দিকে তাকাতেই বুকটা হু হু করে উঠল। যদিও এখন দিন, তবে এর আগে সে কখনো রাতে একা ছাদে আসতো না। খুব ভয় হতো তার। এই চাঁদকে সূর্যের সাথে বসে রাখার জন্য কত না বাহানা করতো সে। একদিন অনেক জোর করে সূর্যকে ছাদে নিয়ে এসেছিল। সূর্য আসতে না চাইলেও বিরক্ত হয়ে অনুর পাশে এসে বসেছিলেন, কিন্তু ওনার চোখ দুটো ছিল ফোনের স্ক্রিনে। না, হয়তো ফোনে নয়, আর চোখে সূর্য আসলে অনুকেই দেখছিলেন। অনু তখন মুগ্ধ চোখে চাঁদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, আচ্ছা সূর্য ভাই, আপনার চাঁদকে দেখে কি মনে হয়? সূর্য ছোট করে উত্তর দিয়েছিলেন, বউ। এতটুকু উত্তর পেয়ে অনুর ভ্রু কুঁচকে গিয়েছিল। চাঁদ আবার কারো বউ হয় নাকি? সে অবাক হয়ে তাকিয়েছিল। সূর্য তখন গভীর স্বরেই বলেছিলেন, আমার চাঁদ আমার অর্ধাঙ্গিনী। মানে? বড় হ, তখন মানে বুঝে যাবি।
অনু তখন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। চাঁদের ওপর সেদিন ওর বড্ড হিংস্র হয়েছিল। তার সূর্য তাকে পাশে বসে চাঁদকে কিভাবে নিজের বউ বলে ডাকলো। এরপর আর কখনোই সে সূর্যকে নিয়ে এই চাঁদ দেখতে আসেনি। হঠাৎ পাশে কারো উপস্থিতিতে অনুর ভাবনা ছিঁড়ে গেল। এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। বলেছিলে বাড়িতে আসবে না, যাকে মুক্তি দিবে বলে আসবে না বলেছিলে, তার জন্যই কি আবার ফিরতে হলো? সৈয়দ রাশেদ খান অনুর দিকে হাসি মুখে তাকিয়ে কথাগুলো বললেন। তিনি আরো যোগ করলেন, আমার মনে হয় তোমার এবার সম্পর্কগুলোকে বুঝতে শেখা উচিত। তোমার বাবার মতো ভুল না করে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। কি বলো? সূর্যর জীবনে অন্য কেউ একজন আছে, আমি নই। কাউকে জোর করে সংসারে রাখা যায় না। সূর্যের জীবনে অন্য কেউ? কই, আমরা তো কখনো কাউকে দেখিনি। তাছাড়া সেদিন ও যে পাগলামিটা করলো। দয়া করে ওই সেদিন সেদিন করবেন না। ওখানে আমি না হয়ে অন্য কেউ হলেও তো সেটাই করতো। সে আজকে নিজের মুখে বলেছেন, যদি তার জীবনে কেউ থাকে তাহলে তাকে আমি ঠিক কিভাবে নিব। হঠাৎ করে অনুর কণ্ঠের স্বর পরিবর্তন হয়ে গেল। আপনি আমাকে একটা হেল্প করবেন প্লিজ? রাশেদ খান মেয়ের দিকে তাকালেন। মেয়ের চোখের কোণে অশ্রুবিন্দু দেখে তিনি বুঝে গেলেন তার মেয়ে এখন ঠিক কি ভুল করতে চাইছে, যার অংশীদার সে তাকেও বানাতে চাইছে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন,